আসসালামু আলাইকুম। দেখো প্রিয় ছাত্ররা, এর আগের ক্লাসে আমরা রিলেশন টু বি, প্রশ্নমালা টু বি চ্যাপ্টারের ক্লাস 11-এর প্রশ্নমালা টু বি লেখা আছে বোর্ডে, দেখো প্রশ্নমালা টু বি, এই যে প্রশ্নমালা টু বি, এই চ্যাপ্টারের রিলেশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার আমরা এমসিকিউ পার্টের কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে তার পরের যে পার্টটা রয়েছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে পার্টটা রয়েছে, সেই পার্ট থেকে এবং সংক্ষিপ্ত পার্ট থেকে গুটি কয়েক অঙ্ক করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে একই টাইপের সব অঙ্ক, একটা করে অঙ্ক দেখালি বাকি অঙ্কগুলো আশা করছি তোমরা পারবে। সেজন্য আজকে দেখো অতি সংক্ষিপ্ত পার্টের একটা অঙ্ক করাচ্ছি, খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। অতি সংক্ষিপ্তর 3-এর দাগের অঙ্কটা আমি লিখছি, তোমরা দেখো। অতি সংক্ষিপ্ত 3-এর অঙ্কটা, ক্যাপিটালে একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টসগুলো হচ্ছে 1 2 3 4 5, এবং বি অন্য আর একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট হচ্ছে 1 3 4, যার এলিমেন্টগুলো দেওয়া আছে 1 3 4। এবং আর রিলেশন সেটে দেখতে ঠিক এইভাবে এক্স ওয়াই এরকম অর্ডার পেয়ার সাজ দ্যাট এক্স গ্রেটার দেন, অর্থাৎ প্রথম এলিমেন্টটা অবশ্যই দ্বিতীয় এলিমেন্ট থেকে বড়, এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এ একটা সেট দেওয়া আছে, বিও একটা সেট দেওয়া আছে, ক্যাপিটাল আর এটাও গিভেন, কোশ্চেন দেওয়া দেবে ক্যাপিটাল আর ইজিক্যাল টু এক্স ওয়াই, এরকম একটা অর্ডার পেয়ার যেখানে এক্স ওয়াই এর পরিচয়টা দেওয়া আছে এক্স গ্রেটার দেন। আগের দিন বলছিলাম যে রিলেশনের মানে সেট বিল্ডার ফর্মটা কেমন, এরকম সেট বিল্ডার ফর্ম হয়। তাহলে আর ইজিক্যাল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ প্রথম এলিমেন্টটা এ সেটের এলিমেন্টটা, প্রথম এলিমেন্ট মানে এক্সটা অবশ্যই এ সেট থেকে নেওয়া হয়, ওয়াইটা অবশ্যই বি সেট থেকে নেওয়া হয়, অর্ডার পেয়ারটাই নিয়ম। তাহলে প্রথম যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা অবশ্যই ওয়াই এর থেকে বড় হবে, এক্স গ্রেটার দেন ওয়াই। এই শর্তে আর নির্ণয় করতে বলেছে, মানে রিলেশন সেটটা তাহলে কি হবে, অর্থাৎ সেট বিল্ডার দেওয়া আছে ট্যাবুলার ফর্মে আনতে হবে, অর্থাৎ আর নির্ণয় করতে হবে, এবং আর ইনভার্স অর্থাৎ বিপরীত সম্বন্ধ সেটাও নির্ণয় করতে হবে। তাহলে দুটো কোশ্চেন, তিনটে ডেটা দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, ক্যাপিটাল আর রিলেশন সেটের সেট বিল্ডার ফর্মটা দেওয়া আছে এইরকম, যেখানে এক্স ওয়াই এর পরিচয় দেওয়া আছে এক্স সবসময় গ্রেটার দেন ওয়াই হবে, অর্থাৎ প্রথম অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট মাস্ট বি গ্রেটার দেন সেকেন্ড কম্পোনেন্ট। এই শর্তে রিলেশন আরটা কেমন হবে এবং তার বিপরীত সম্বন্ধ আর ইনভার্স সেটাই বা কেমন হবে। তাহলে আরটা কেমন হবে, দেখো আরটা করলে আর ইনভার্সটা অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে আরটা এক ধরনের রিলেশন সেট, এক ধরনের সেট, সেজন্য আর এর প্রথমে আমি সেটের সিম্বল দিচ্ছি, দেখো। তাহলে আর ইজিক্যাল টু, যেহেতু একটা রিলেশন সেট সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিলেশন সেট হলে তার এলিমেন্টগুলো অর্ডার পেয়ার, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করছি। এইবার প্রথম এলিমেন্টটা কাকে লিখবো, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই অর্ডার পেয়ার। তাহলে এক্স কোথা থেকে নেওয়া হয়, এ সেট থেকে, ওয়াই কোথা থেকে নেওয়া হয়, বি সেট থেকে। তাহলে এক্স এর এ সেটের এলিমেন্টগুলো কি আছে, 1 2 3 4 5। তাহলে প্রথমে ওয়ানকে নিয়ে দেখি, এক্স এর মান ওয়ান নেই। যদি এক্স এর মান ওয়ান নেই, এবং তাহলে ওয়াই এর মান 1 3 4 এর মধ্যে কাকে নেওয়া যাবে, এক্স এর মান ওয়ান নিলাম, তাহলে ওয়াই এর মান যদি ওয়ান নেই, তাহলে ওয়ান আর ওয়ান সমান হয়ে যাচ্ছে, কিন্তু এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে ওয়ান ওয়ান নেওয়া যাবে না। নেক্সট, এক্স এর মান ওয়ান নিলাম, থ্রি, ওয়াই এর মান যদি নিই তাও হবে না, কারণ এক্স গ্রেটার দেন ওয়াই বলেছে। তাহলে ওয়ান ওয়ান নেওয়া যাবে না, ওয়ান থ্রিও নেওয়া যাবে না, ওয়ান ফোরও নেওয়া যাবে না। তাহলে ওয়ানের জন্য বি সেটের কোনো এলিমেন্ট নেওয়া যাচ্ছে না। এবার দেখা যাক টু, যদি টু নিই, এক্স এর মান টু নিই, তাহলে ওয়াই এর মান ওয়ান নেওয়া যেতে পারে, কারণ টু গ্রেটার দেন ওয়ান, এই যে এক্স গ্রেটার দেন ওয়ান। তাহলে এক্স এর মান যদি টু নিই, তাহলে ওয়াই এর মান গ্রেটার দেন ওয়ান নেওয়া যেতে পারে। এই টু নিলে থ্রি আর নেওয়া যাবে না, ফোর নেওয়া যাবে না। তাহলে প্রথম যে অর্ডার পেয়ারটা সেটা টু ওয়ান, এটা একটা ফার্স্ট অর্ডার পেয়ার আমার হতে পারে। তাহলে ফার্স্ট অর্ডার পেয়ার রিলেশন সেটা হচ্ছে টু ওয়ান। সেকেন্ড অর্ডার পেয়ারটা কি হবে, দেখো টু দিয়ে হয়ে গেল, টু দিয়ে ওয়ানটা হলো, থ্রি ফোর হবে না। থ্রি দিয়ে ওয়ান হতে পারে, কারণ থ্রি গ্রেটার দেন ওয়ান, তাহলে থ্রি ওয়ান একটা লেখো। নেক্সট কি হবে, ফোর, থ্রি ওয়ান যেমন হলো, থ্রি ফোর হতে পারে না, থ্রি থ্রিও হতে পারে না। থ্রি ওয়ান হলো, থ্রি থ্রি হতে পারে না, থ্রি ফোর হতে পারে না, হলো। এবার ফোর দেখো, ফোর দিয়ে ওয়ান হবে, ফোর দিয়ে থ্রি হবে, ফোর দিয়ে ওয়ান হবে, আবার ফোর দিয়ে থ্রি হবে। আর কি হবে, ফোর দিয়ে ফোর হতে পারে না। এবার ফাইভ দিয়ে, ফাইভ দিয়ে সবকটাই হবে, ফাইভ ওয়ান হবে, ফাইভ থ্রি হবে, ফাইভ ফোর হবে। তাহলে ফাইভ ওয়ান, ফাইভ থ্রি এবং ফাইভ ফোর, আর কিছু হবে না। এটা হচ্ছে এমন একটা রিলেশন সেট যে রিলেশন সেটে সবসময় এক্স কিন্তু আমার গ্রেটার দেন হয়। দেখো প্রথম এলিমেন্টটা গ্রেটার দেন দ্বিতীয়টা, প্রথম এলিমেন্টটা গ্রেটার দেন দ্বিতীয়টা, প্রথম এলিমেন্ট এক্স গ্রেটার দেন হয়, প্রথম এলিমেন্ট গ্রেটার দেন দ্বিতীয়, প্রথমটা গ্রেটার দেন, মানে যতগুলো অর্ডার পেয়ার নিচে সম্ভব প্রত্যেকেই কিন্তু এই শর্তে আছে, যেখানে এক্স আমার, যেখানে এক্স সবসময় গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ টু ওয়ান, থ্রি ওয়ান, ফোর ওয়ান, ফাইভ ওয়ান, ফোর থ্রি, ফাইভ থ্রি, ফাইভ ফোর। তাহলে মোট কটা এলিমেন্ট হচ্ছে, সাতটা। তাহলে মোট আমার সাতটা অর্ডার পেয়ার এখানে আসছে। তাহলে এই যে রিলেশন সেট, এই রিলেশন সেটটা হচ্ছে আর।
ঠিক আছে, তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর ইজ ইকাল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, এই কন্ডিশনে আর এর মান আমরা বের করব। আর এর মান যদি রিলেশন সেটের মান যদি আমার বেড়ে যায় তাহলে তার ইনভার্স বার করা খুবই সহজ। আর ইনভার্স কি হবে, এই যে অর্ডার পেয়ার রয়েছে 2 1 1 2 লিখে দেবো, 3 1 1 3 লিখে দেবো, অর্থাৎ অর্ডার পেয়ারটা ফার্স্ট এবং সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে আমার আর ইনভার্স হবে। তাহলে আর ইনভার্সটা দেখো লিখছি আমি, তাহলে ওপরেরটা হলো আর, নিচেরটা আর ইনভার্স দেখো 2 1 1 2 লিখেছি, 3 1 1 3 লিখেছি, 4 1 1 4 লিখেছি, 4 3 3 4 লিখেছি, 5 1 1 5 লিখেছি, 5 3 3 5 লিখেছি, 5 4 4 5 লিখেছি, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কম্পোনেন্ট দিয়ে ইন্টারচেঞ্জ করে দিয়েছি। তার কোশ্চেনটা বোঝা গেল, যে কোনো দুটো সেট দেওয়া ছিল, রিলেশন সেট বিল্ডার ফর্ম ছিল, সেখান থেকে ট্যাবুলার ফর্ম নিয়ে এসে রিলেশন সেটটা বার করলাম, রিলেশন সেট বার করার নিয়মটা বলে দিলাম, এই কন্ডিশনে রিলেশন সেটটা যে কোনো এলিমেন্ট র্যান্ডামলি নিলে হবে না, তাহলে আর ইনভার্স হবে, ঠিক সেটাই। এটা গেল অতি সংক্ষিপ্ত 3-এর পার্টিটা। এবার একটু অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি, দেখো 6-এর দাগে 2-এর অঙ্কটা দেখো, আর ইনভার্স নির্ণয় করতে বলেছে, খুব ভালো কোশ্চেন। এবার কিন্তু আর ইনভার্স সরাসরি নির্ণয় করতে বলেছে। আর ইনভার্স নির্ণয় করতে গেলে যদি আর নির্ণয় না করলে আর ইনভার্স নির্ণয় করা যাবে না, আর ইনভার্স নির্ণয় করতে বলেছে। কি, আর এর ট্যাবুলার ফর্মটা, সেট বিল্ডার ফর্মটা কেমন দেওয়া আছে, যে আর ইকুয়াল টু সেই সমস্ত এক্স ওয়াই এর অর্ডার পেয়ার যেখানে এক্সও বিলংস টু এন মানে এক্স ন্যাচারাল নাম্বার, ওয়াইও বিলংস টু এন মানে এক্স ওয়াই দুজনাই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মিনস স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ গণনার জন্য, কাউন্টিংয়ের জন্য যে সমস্ত সংখ্যাগুলোকে ব্যবহার করা হয় তাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কাউন্টিংয়ের জন্য আবার বলছি, কাউন্টিংয়ের জন্য যে সমস্ত সংখ্যাগুলিকে ব্যবহার করা হয় তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স এবং ওয়াই কি ধরনের সংখ্যা বলে দিয়েছে, এরা সবসময় হবে ন্যাচারাল নাম্বার। আরও একটা এক্স ওয়াই এর সম্পর্ক দিয়ে দিয়েছে, শর্ত দিয়েছে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 10, এই শর্ত মেনে চলতে হবে। অর্ডার পেয়ারটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে এক্স ওয়াই অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, এবং আরও একটা শর্ত মেনে চলবে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 10। এইরকম একটা ফরমেশন থেকে আর কে নির্ণয় করতে হবে, আর যদি নির্ণয় হয়ে যায় তাহলে আর ইনভার্স আমার নির্ণয় হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে করবো দেখো, প্রথমেই আমি যেটা করব, প্রথম কাজ হচ্ছে যে কন্ডিশনটা দেওয়া থেকে এক্স এর মধ্যে যে সম্পর্কটা দেওয়া থেকে 2x প্লাস ওয়াই ইকুয়াল 10, এই যে সম্পর্ক দিয়ে তলায় দাগ দিয়ে দিচ্ছি, এই যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্ক থেকে, এই যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 10, সেই সম্পর্ক থেকে y এর মানটা বার করলাম, অর্থাৎ y ইকুয়াল টু 10 মাইনাস 2x হলো, অর্থাৎ যে কন্ডিশনটা আমার দেওয়া থাকবে সেই কন্ডিশন থেকে y এর মানটা আমার প্রথম বার করবো, দিয়ে এরকম বক্সের মধ্যে রেখে দেবো। মানে এই জায়গা থেকে x এবং y এর এই যে অর্ডার পেয়ারটা আমি এই কন্ডিশন থেকে এক একে বার করবো, যেখানে x y এর মানগুলো একটা একটা করে ন্যাচারাল নাম্বার বসাবো। ঠিক আছে, এক্স ওয়াই এর মান অর্থাৎ এক্স এর মান বসাবো, তাহলে ওয়াই এর যে মানটা পাবো ন্যাচারাল নাম্বার সেই মানগুলোকে আমি নিয়ে নেবো। তাহলে সেটা কিভাবে, একটা ছকের সাহায্যে আমি করে দেখাচ্ছি। দেখো দেখো একটা ছক করেছি, হোয়েন এক্স এর মান দেন ওয়াই এর মান, অর্থাৎ হোয়েন হোয়েন দেন, যখন এক্স ইকুয়াল টু সামথিং বসাবো তখন ওয়াই ইকুয়াল টু কত হবে, সেই জন্য হোয়েন লিখেছি। হোয়েন মানে এক্স এর মান বসাবো, দেন মানে ওয়াই এর মানগুলো আমি পেয়ে যাবো। তাহলে এক্স এর কোন মান বসাবো, তাহলে ন্যাচারাল নাম্বার ফার্স্ট শুরু 1 দিয়ে, জিরো তো না, জিরো তো ন্যাচারাল নাম্বার নয়, তাহলে ফার্স্ট ন্যাচারাল নাম্বার শুরু আমার 1 দিয়ে। তাহলে যখন আমি এক্স এর জায়গায় 1 বসাবো, কোথায় বসাবো, এই বক্সের মধ্যে বসাবো। ঠিক আছে, তাহলে যখন এক্স এর মান আমি ফার্স্ট ন্যাচারাল নাম্বার যেহেতু 1, কেন এক্স এর মান 1 নেবো, কারণ এক্স ওয়াই বিলংস টু এন বলেই দিয়েছে। তাহলে এক্স এর মান যদি আমি 1 বসাই এই বক্সের মধ্যে, তাহলে যখন এক্স ইকুয়াল টু 1 তখন এক্স এর মান আমি 1 বসাচ্ছি। তাহলে এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান কত, 10 মাইনাস 2 ইন্টু 1 মানে 8 হবে, তাহলে ওয়াই এর মান হবে 8। তার মানে আমার প্রথম অর্ডার পেয়ারটা হলো 1 8। তাহলে রিলেশন সেটের ফার্স্ট যে অর্ডার পেয়ারটা সেটা হলো আমার 1 8। একই রকম ভাবে এবার এক্স এর জায়গায় তুমি 2 বসাও, এক্স এর 1 বসালাম তো 1 এর পরে স্বাভাবিক সংখ্যা 2, তাহলে এরপরে যদি 2 বসাও, তাহলে এক্স এর জায়গায় যদি 2 বসাও তাহলে ওয়াই এর মান পাবে তুমি 6। ঠিক আছে, কারণ 4 বার 10 থেকে 4 বার 6, তাহলে সেই অর্ডার পেয়ারটা হবে 2 6। এইভাবে এক্স এর মানে এবার 3 বসাও, একই রকম ভাবে সিমিলারলি পরপর 3 বসাবো 4 বসাবো, যতক্ষণ পর্যন্ত এইগুলো নেগেটিভ না আসে, নেগেটিভ হলে তো ন্যাচারাল নাম্বার হবে না। তাহলে এই 1 2 3 4 বসাতেই যাবো, যতক্ষণ পর্যন্ত এগুলো পজিটিভ আসবে, ধনাত্মক ন্যাচারাল নাম্বার, ততক্ষণ পর্যন্ত নেবো, যাহা ঋণাত্মক চলে যাবে আর নেবো না। সেটা দেখে নাও আমি কত দূর পর্যন্ত যাচ্ছি। দেখো যখন এই 3 বসালাম 4 হলো, এক্স এর জায়গায় 3 বসালাম, ওয়াই এর মান 4 হয়ে গেলো, 3 4 3 4 একটা অর্ডার পেয়ার, 4 বসালাম, 4 2 8 10 মাইনাস 8 2 4 2, তাহলে 4 2 একটা অর্ডার পেয়ার। এইবারে আমি 5 বসাতেই পারি, কারণ 5 তো ন্যাচারাল নাম্বার, এক্স এর জায়গায় 5 বসালাম, 5 বসালাম, তাহলে 10 মাইনাস 10 জিরো। তাহলে জিরো কি ন্যাচারাল নাম্বার, ডেফিনেটলি এক্স ওয়াই দুজনেই ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে যেহেতু জিরো আমার ন্যাচারাল নাম্বার নয়, তাহলে 5 0 এই অর্ডার পেয়ারটাকে আর নেওয়া যাবে না, সেজন্য 5 0 এই অর্ডার পেয়ারটাকে আর নেওয়া যাবে না, কেটে দিলাম। ঠিক আছে, একই রকম ভাবে যদি 6 বসাই তাহলে 12 মাইনাস 2, তাহলে 6 মাইনাস 2 নেওয়া যাবে, মাইনাস 2 ন্যাচারাল নাম্বার না। তার মানে এর পরে আর যতই তুমি ন্যাচারাল নাম্বারের সংখ্যাগুলো বাড়িয়ে যাও না কোনো এক্স এর মান, আর ওয়াই এর মানগুলো কখনোই ন্যাচারাল নাম্বার থাকবে না, এখানেই লাস্ট হয়ে গেছে, আর থাকবে না। সেই জন্য আমি যে কটা অর্ডার পেয়ার পেলাম সেটা হচ্ছে 1 8 2 6 3 4
4 2 এই কটা অর্ডার পেয়ার আর পেলাম। তাহলে আরটা আমি লিখে দিচ্ছি দেখো সেট আকারে। তাহলে দেওয়ার পর আর ইজিক্যাল টু কত হবে 1 8, প্রথমে লিখলাম 1 8, তারপর 2 6, তারপর 3 4 4 2, এখান থেকে যা যা আছে চারটে অর্ডার পেয়ার আর ইজিক্যাল টু রিলেশন সেটটা ঘটনা গেলে রিলেশন সেট ঘটনা হলে আর ইনভার্স নির্ণয় করে এবার আর ইনভার্স নির্ণয় করা সহজ। এই অর্ডার পেয়ার কম্পোনেন্টটা চেঞ্জ করে দেবে, অর্থাৎ 1 8 এর জায়গায় 8 1 লিখবে, 2 6 এর জায়গায় 6 2 লিখবে, 3 4 এর জায়গায় 4 3 লিখবে, 4 2 এর জায়গায় 2 4 লিখবে। তাহলে 1 8 8 1। ঠিক আছে, তাহলে এই যে রিলেশন সেটটা পেলাম এটাকে বলা আর ইনভার্স বলা হয়। আর দেওয়া আছে 1 8 8 1 করে দিলাম, 2 6 6 2 করে দিলাম, 3 4 4 3 করে দিলাম, 4 2 2 4 করে দিলাম। তাহলে এই যে রিলেশন সেট এটা বলা আর ইনভার্স। ঠিক আছে, তাহলে এই টাইপের তোমার রিলেশন যদি আর দেওয়া থাকে সেট বিল্ডার আকারে, সেখান থেকে ট্যাবুলার নিয়ে এসে আর ইনভার্স নির্ণয় করা গেল। এই টাইপের একটা অঙ্ক আছে। আরও একটা দেখাচ্ছি দেখো, সংক্ষিপ্ত পাঠে একটা অঙ্ক দেখাচ্ছি দেখো, 4-এর দাগের অনেক কটা অঙ্ক আছে, সব অঙ্ক একই। প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে বলেছিল রিলেশন সেটের ক্ষেত্র এবং পাল্লা অর্থাৎ ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এই পার্টের যতগুলো অঙ্ক আছে সব কটা অঙ্কর এরকম সেট বিল্ডার ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, সেই সেট বিল্ডার ফর্ম থেকে সেটটা গঠন করতে হবে, রিলেশন সেটটা গঠন করার পরে তুমি ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করবে। তাহলে এই যে রিলেশন সেটটা দেওয়া আছে R5 = x-5 to x-7, এই যে অর্ডার পেয়ার, যেখানে এক্সটা কি, এক্স হলো 10-এর থেকে কম ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা। শুধু স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যার আগে আরো একটা কন্ডিশন লাগানো আছে যে ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় অড যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো 10-এর থেকে কম হবে এবং বিজোড় হবে সেই সব স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে এক্স এর মান। তো রিলেশনের ক্ষেত্র ডোমেইন অফ R5 এবং রেঞ্জ অফ R5 অর্থাৎ ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে, যেখানে সেট বিল্ডার ফর্মে রিলেশন সেটটা আমার দেওয়া আছে। তাহলে এক্স এর মান এইখানে বসাবো এবং এখানে বসাবো, এখানে তো ওয়াই নেই, ওয়াই বলতে এটা, এক্স বলতে এটা। তাহলে এক্স এর মানগুলো নেবো, কোন মানগুলো নেবো, 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আছে সেটা আমি লিখে নিই। তাহলে 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 একটা হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। এই কটা আমার 1 3 5 7 9 বিজোড়, 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো এটা। তাহলে এক্স এর মান হচ্ছে 10-এর থেকে কম বিজোড় ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো 10-এর থেকে কম বলতে 1 নিতে পারি, 3 নিতে পারি, 5 নিতে পারি, 7 নিতে পারি, 9 নিতে পারি। তাহলে এই যে পাঁচটা 1 3 5 7 9 এর জন্য কি কি অর্ডার পেয়ারটা আছে সেটা দেখে নেওয়া। তাহলে দেখো এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই, এখানে 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 দুই জায়গাতেই বসাবো এক্স এর জায়গায়। হ্যাঁ, তাহলে এই জায়গায় যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে ফার্স্ট কম্পোনেন্টটা বা প্রথম পদটা কত হবে, -4 হবে। এক্স থেকে 1 বসাই তাহলে -4 হবে, এখানে 1 বসালে কত হবে, -5 হবে। তাহলে -4 মাইনাস -4 -5 এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার পেয়ারটা। এক্স এর জায়গায় 1 বসালে এটা হবে -4, এটা হবে -5। তারপর লিখে দিচ্ছি। তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে ফার্স্ট যে অর্ডার পেয়ারটা হবে সেটা হচ্ছে -4 -5। এরকম 3 বসাবে, 5 বসাবে, 7 বসাবে, 9 বসাবে, কি হবে সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে পরপর স্বাভাবিক সংখ্যাগুলো যদি বসাই, বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 বসালে -4 -5। একই রকম ভাবে এক্স এর জায়গায় 3 বসাও, -2 -1, 5 বসাও 0, 5 বসালে 10 -7 3 0 3। 7 বসাও, এখানে 7 বসালে কত হবে, 7 -5 2 2, 14 -7 7। 9 বসাও, 9 -5 4 4, 9 2 18, 18 -7 11। তাহলে এই যে অর্ডার পেয়ারটা এটা হচ্ছে আমার R5 রিলেশনশিপটা দেখতে পাবে। R5 আমার যদি আমার ট্যাবুলার ফর্মে চলে আসে, সেখান থেকে আমার পাল্লা এবং ক্ষেত্র নির্ণয় করার কোনো ব্যাপার নেই। তাহলে এখান থেকে ক্ষেত্র বলতে কি, ক্ষেত্র বলতে ডোমেইন অফ R5। তাহলে ডোমেইন অফ R5 কি ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট, মানে -4 -2 0 2 4, এগুলো ফার্স্ট কম্পোনেন্ট। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, সেই সেটটা হচ্ছে আমার ক্ষেত্র। তাহলে ক্ষেত্র মানে ডোমেইন অফ R5। তাহলে ডোমেইন অফ R5 ইকুয়াল, তাহলে ডোমেইন অফ R5 ইকুয়াল টু -4 2 0 2 4, -4 2 0 2 4, এটা ডোমেইন। এবার ডোমেইন মানে ক্ষেত্র বেরিয়ে গেল। পাল্লা একই রকম, সেকেন্ড কম্পোনেন্ট -5 -1 3 7 11, এই কটা এলিমেন্টে যেটা হবে সেটা হচ্ছে পাল্লা। তাহলে ক্ষেত্র বেরিয়ে গেছে, ক্ষেত্র বেরিয়ে গেল, পাল্লা বেরিয়ে গেল। অর্থাৎ রেঞ্জ অফ R5 ইকুয়াল টু, তাহলে রেঞ্জ অফ R1 মানে পাল্লা R5 এর, R5 পাল্লা কত, -5 -1 -5 -1 3 7 3 7, লাস্টেরটা 11 11। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি রিলেশনশিপ দেওয়া থাকে তার ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতেও তোমাদের বলে। তাহলে এইভাবে তোমার ক্ষেত্র পাল্লা কন্ডিশন দেওয়া আছে এক্স এর মান, সেই কন্ডিশন অনুযায়ী প্রথমে লিখে নেবে সংখ্যাগুলো কি করতে পারে, সেখান থেকে ফটফট করে মানগুলো বসিয়ে দেবে, ক্ষেত্র এবং পাল্লা বেরিয়ে যাবে। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে রিলেশনের বাকি অঙ্কগুলো এইভাবে করবে, যেটা যা অসুবিধা হবে একে একে আমাকে জানাবে। ঠিক আছে, যতগুলো সম্ভব করে দেওয়া ততগুলি করে দেওয়া হবে। এখন এর পরে যে চ্যাপ্টার রয়েছে সেটা আরো ইম্পর্টেন্ট, এবং সেটা 12-এ উঠে আরো ইম্পর্টেন্ট হয়ে যাবে। এখন যে চ্যাপ্টারটা পড়বো সেটা 11-এও আছে, 12-এও আছে। সেই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা যে 2C পড়ে যে চ্যাপ্টারটা, সেই 2C চ্যাপ্টারের হেডিংটা হচ্ছে ম্যাপিং বা চিত্রণ। ম্যাপিং বা চিত্রণ এটা 11-এ খুব সামান্য রয়েছে, খুবই সামান্য 11-এ রয়েছে। বেশিরভাগ পার্টটাই আমাদের ক্লাস 12-এ পড়ানো হবে। তো এখন যতটুকু কনসেপ্ট মানে ডেফিনেশন সংক্রান্ত যে কনসেপ্টটা দরকার সেই কনসেপ্টটা আমি দিচ্ছি, ডেফিনেশনটা বলছি, অর্থাৎ ম্যাপিং কাকে বলে, তারপর এক এক এক্সাম্পল এবং ম্যাপিং হওয়ার বিভিন্ন কন্ডিশনগুলো একটা একটা করে বলবো। তাহলে এখন 2C চ্যাপ্টারের যে ম্যাপিং সেটা এখন দেখে নাও। ম্যাপিং বাংলা নাম হচ্ছে চিত্রণ, প্রশ্ন বলা হচ্ছে 2C ক্লাস 11-এর। ঠিক আছে, ম্যাপিং চিত্রণ, বাংলা নাম চিত্রণ, ইংরেজি নাম ম্যাপিংস বলা হয়। চিত্রণ বাংলায় তোমাদের বইয়ে যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের নাম হচ্ছে 2C চ্যাপ্টার। এখন এই ম্যাপিং বা চিত্রণের ডেফিনেশনটা আমি লিখছি, লিখে নাও। দেখো ডেফিনেশনটা লিখছি, পড়ে দিচ্ছি, তারপরে মানে বলছি এবং এক্সাম্পল দিচ্ছি, ব্যাখ্যা করছি, বুঝতে পারবে। লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট। এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট নিলাম। এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট নিয়েছি, শূন্য সেট নয়, নন এমটি সেট, এ এবং বি। ঠিক আছে, দেন তাহলে দ্য ম্যাপিং ইজ এ ম্যাথামেটিক্যাল প্রসেস। তাহলে চিত্রণ হচ্ছে এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, ম্যাথামেটিক্যাল প্রসেস। তাহলে চিত্রণ কি, প্রথমেই বোঝা গেল চিত্রণটা কি। চিত্রণ কিছুই নয়, এক ধরনের গাণিতিক পদ্ধতি। তাহলে যে কোনো দুটো সেট এ এবং বি নিলাম, তারপর বললাম তাহলে ম্যাপিং কি, ম্যাপিং এ ধরনের গাণিতিক পদ্ধতি, ম্যাথামেটিক্যাল প্রসেস, যেখানে কি প্রসেসটা, যে প্রসেসে ইন হুইচ এভরি এলিমেন্ট অফ এ বলতে প্রথম যে সেটটা নিয়েছিলাম, এভরি এলিমেন্ট অফ এ অ্যাসোসিয়েটস মানে যুক্ত হওয়া, অ্যাসোসিয়েটস তলে রাখ দাও, অ্যাসোসিয়েটস মানে যুক্ত হওয়া কার সঙ্গে, উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট ইন বি, বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদের সঙ্গে যুক্ত হয়, এবং ডিনোটেড বাই সেটাকে প্রকাশ করা হয় এফ ম্যাপস এ টু বি। অর্থাৎ এ এবং বি যে দুটো সেট ছিল, এফ বলতে চিত্রণটার নাম এফ ম্যাপিং, চিত্রণটা এফ বলতে পারো, জি বলতে পারো, এইচ বলতে পারো, যে যা বলতে পারে, ছোট হাতের এফ বলতে পারে, জি বলতে পারে, এইচ বলতে পারে। চিত্রণটা হচ্ছে এফ। চিত্রণটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বি সেটে যাচ্ছে, সেজন্য এটাকে পড়তে হয় ইউ রিড অ্যাজ এফ ম্যাপস এ টু বি। তাহলে ইউ রিড অ্যাজ এফ ম্যাপস এ টু বি। ঠিক আছে, তাহলে এ এবং বি যে কোনো দুটো সেট নিলাম। তাহলে চিত্রণ হচ্ছে এক ধরনের গাণিতিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের সঙ্গে যুক্ত হয়। সেই যে যুক্ত হওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় চিত্রণ বা ম্যাপিং। তাহলে এক কথায় চিত্রণ বা ম্যাপিং বলতে সেটাই আমরা বুঝবো যে চিত্রণ বা ম্যাপিং হলো এমন এক ধরনের গাণিতিক পদ্ধতি বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়। সেই যে পদ্ধতি, গাণিতিক পদ্ধতি অবশ্যই হতে হবে, সেই পদ্ধতিটাকে বলে চিত্রণ বা ম্যাপিং। আবার বলছি, চিত্রণ বা ম্যাপিং আর কিছুই নয়, এমন এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোন একটা সেট এ তার পদগুলো বি সেটের মাধ্যমে যুক্ত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে, পদ্ধতিটা অবশ্যই গাণিতিক হতে হবে। তাহলে সেই গাণিতিক পদ্ধতি, যে গাণিতিক পদ্ধতির মাধ্যমে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়, এই যে অ্যাসোসিয়েটস মানে যুক্ত হয়, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতি বলে চিত্রণ বা ম্যাপিং। এবং সেটাকে প্রকাশ করা হয় এফ ম্যাপস এ টু বি এরকম একটা সিম্বলের সাহায্যে, এবং যেটাকে পড়া হয় এফ, এটাকে ম্যাপস বলে, এ টু বি। কিভাবে পড়বে, ইউ রিড অ্যাজ, সেটা আমি লিখে দিচ্ছি, কিভাবে পড়বে সেটাও লিখে দিলাম। এফ, এটা হচ্ছে ম্যাপস, যেহেতু ম্যাপিং সেজন্য এটাকে ম্যাপস বলবো। তাহলে এফ ম্যাপস এ টু বি, তাকে লিখে দিচ্ছি এফ ম্যাপস এ টু বি। তাহলে ইউ রিড অ্যাজ এফ ম্যাপস এ টু বি। এবার একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো সেই এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাপিংটা কি ধরনের গাণিতিক পদ্ধতি। একটা এক্সাম্পল নিয়েছি এফ ম্যাপস এ টু বি, যেখানে এ সেটটা দেওয়া আছে 1 2 3, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে 1 2 3, আর বি সেটের পদগুলো বা এলিমেন্টগুলো দেওয়া আছে 3 5 7। তাহলে যে কোনো দুটো সেট নিয়েছি এবং বি, চিত্রণটা এফ ম্যাপস এ টু বি, এ থেকে বি দিয়ে আছে। তাহলে যে পদ্ধতির মাধ্যমে যুক্ত হবে এ সেটের পদগুলো বি সেটের মাধ্যমে, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে চিত্রণ বলে। আবার বলছি, তাহলে যে কোনো দুটো সেট এ এবং বি আমার দেওয়া আছে, তার পদগুলো দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, চিত্রণটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাও বলে দিয়েছে, এ থেকে বিতে যাচ্ছে সেটাও বলে দিয়েছে। তাহলে চিত্রণটা কি, চিত্রণটা হচ্ছে এমন এক ধরনের গাণিতিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে যুক্ত হবে। এ সেটের পদগুলো অর্থাৎ 1 2 3, এই পদগুলো কিভাবে বি সেটের সঙ্গে যুক্ত হচ্ছে, এই যে যুক্ত হওয়ার গাণিতিক পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমার চিত্রণভাবে। দেখো এ এবং বি আমি দুটো সেট ছবি আকারে, ভেন ডায়াগ্রাম আকারে এঁকে দেখাচ্ছি। চিত্রটা এঁকেছি, এ সেট 1 2 3, এ সেটের মধ্যে 1 2 3 নিয়েছি।
B357 বি সেটের মধ্যে এলিমেন্ট 357 রেখেছি। চিত্রণটার নাম যেহেতু এফ, সেই জন্য দেখো এর সঙ্গে বি যুক্ত করেছি এফ সিম্বল দিয়ে। চিত্রণে যদি এফ ম্যাপস এ টু বি, সেই জন্য ওপরে এ এ এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে সংযুক্ত হবে, অ্যাসোসিয়েটস হবে, সেই জন্য এ থেকে বিতে অ্যারো চিহ্ন দিয়েছি। দেখো এ থেকে বিতে অ্যারো চিহ্ন দিয়েছি এবং অ্যারোর নিচে নাম দিচ্ছি এফ। কেন? কারণ চিত্রণে বলে দিয়েছে এফ ম্যাপস এ টু বি। তাহলে এর এলিমেন্টগুলো যেহেতু বি এর সঙ্গে যুক্ত হবে, সেই জন্য অ্যারোটা এ থেকে বি এর দিকে দিয়ে দিয়েছি। এফ কেন লিখেছি? কারণ চিত্রণে বলা হয়েছে চিত্রণটার নাম হচ্ছে এফ, সেই জন্য এফ লিখেছি। তাহলে এখন কিভাবে এই এলিমেন্টগুলো এই এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে দেখো। এই এলিমেন্টগুলো বাম দিকের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো ডান দিকের যে পদ, সেই পদের সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে সেটা আমি দেখাচ্ছি দেখো। এক্স এর মানগুলো সবসময় এইখানে বসাবে, আর ওয়াই এর বি সেটের পদগুলো এখান থেকে পেয়ে যাবে। এফ এক্স তো দেওয়া আছে, যে পদ্ধতির মাধ্যমে যুক্ত হয়েছে সেই পদ্ধতির আমার দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হলে তাহলে ওয়ান কার সঙ্গে যুক্ত হবে? দেখো এক্স এর জায়গায় তুমি যদি ওয়ান বসাও, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান থ্রি, তাহলে ওয়ান আমার থ্রির সঙ্গে যুক্ত হবে। এক্স এর মানগুলো এই বাম দিকের যে সেটটা এ সেট, সেখান থেকে এক্স এর মানগুলোকে নিতে হয়, অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স এর মানগুলো। তাহলে এ সেট থেকে এক্স এর মানগুলো একে একে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানে বসাও। তাহলে এক্স এর জায়গায় যদি এক বসাই, তাহলে এফ অফ ওয়ান দুই একে দুই এক তিন, তার মানে ওয়ান থ্রির সঙ্গে যুক্ত হবে। একই রকম ভাবে এক্স এর মান যদি দুই বসাই, এক্স এর মান যদি দুই বসাই, তাহলে দুই দিন চার একে পাঁচ, মানে দুই আমার পাঁচের সঙ্গে যুক্ত হবে। তাহলে দুই আমার পাঁচের সঙ্গে যুক্ত হলো, আরো চিহ্ন দিতে দুই পাঁচের সঙ্গে যুক্ত হলো। একই রকম ভাবে এক্স এর জায়গায় যদি তিন বসাই, তাহলে তিন দুই ছয় একে সাত, তাহলে তিন আমার সাতের সঙ্গে যুক্ত হলো। তাহলে এই যে যুক্ত হওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিটা কোনটা? পদ্ধতিটা হচ্ছে অবশ্যই এই বক্সটা। তাহলে এই যে বক্সটা, এই বক্সটা অবশ্যই পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে যুক্ত হলো। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় চিত্রণ বা ম্যাপিং। তাহলে ওয়ান এলিমেন্টটা থ্রির সঙ্গে যুক্ত হয়েছে, হঠাৎ করে তো যুক্ত হয়ে যায়নি, ওয়ান তো ফাইভ সেভেনের সঙ্গে যুক্ত হতে পারতো। তাহলে ওয়ানটা থ্রির সঙ্গে যুক্ত একটা নির্দিষ্ট পদ্ধতি বা নিয়মের মাধ্যমে, সেটা নিয়মটা অবশ্যই গাণিতিক। সেই যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই পদ্ধতির মাধ্যমে ওয়ান থ্রির সঙ্গে যুক্ত হয়েছে, টু ফাইভের সঙ্গে যুক্ত হয়েছে এবং থ্রি সেভেনের সঙ্গে যুক্ত হয়েছে। এই যে পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে সংযুক্ত হলো বা যুক্ত হলো, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, যেটা বক্সের মধ্যে আছে। এই পদ্ধতিটাকে বলা হয় চিত্রণ বা ম্যাপিং। ক্লিয়ার? তাহলে চিত্রণ বা ম্যাপিং হচ্ছে এমন এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে যুক্ত হয়, সেটাই হচ্ছে এক ধরনের চিত্রণ বা ম্যাপিং। তাহলে এখানে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা একটা চিত্রণ বা ম্যাপিং। এফ এক্স কেন লিখলাম? যেহেতু এখানে এফ আছে, এ টু বি, এ এবং বি সেট দেওয়া আছে, সেখানে এ টু বি। চিত্র ডায়াগ্রামেট্রিক যদি ফিগার দেখায়, তাহলে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে ম্যাপিং এর মূল জায়গা। ক্লিয়ার? এটা গেল ম্যাপিং এর শুধুমাত্র ডেফিনেশন। এবার ডেফিনেশন সংক্রান্ত আরো একটা জিনিস আমি বলে দিচ্ছি, দিয়ে শেষ করছি। এই চিত্র থেকে তাকে বলে দিচ্ছি, এই যে বাঁ দিকের এ সেটটা, এর পদগুলো বি সেটের সঙ্গে যুক্ত হলো, তাহলে এই সেটটার একটা নাম রয়েছে, এই সেটটার একটা বিশেষ নাম রয়েছে। বাঁ দিকের যে সেটটা, অর্থাৎ এফ ম্যাপস এ টু বি, এই যে এ সেটটা এবং এই যে বি সেটটা, এদের একটা বিশেষ গাণিতিক নাম রয়েছে। ঠিক আছে? অর্থাৎ বাঁ দিকের যে সেটটা, সেই সেটটাকে বলে ডোমেইন সেট, ডান দিকের যে সেট বি, তাকে বলে কোডোমেইন সেট। অর্থাৎ বাঁ দিকেরটা ডোমেইন, ডান দিকেরটা কোডোমেইন। তাহলে এই দিকের যে সেটটা, এটাকে বলে ডোমেইন সেট, এদিকে যে সেটটাকে বলে কোডোমেইন সেট। তাহলে এফ ম্যাপস এ টু বি, এই এ প্রথমে যে অ্যারো চিহ্নের শুরুতে যে সেটটা থাকে, সেটা বলে ডোমেইন সেট, এবং পরে যে সেটটা থেকে লাস্টে যে সেটটা, সেটা হলো কোডোমেইন সেট। একই রকমভাবে ফিগারও এখানে দেখিয়ে দিয়েছি। বাঁ দিকের ওয়ান টু থ্রি নিয়ে এলিমেন্ট নিয়ে যে সেট এ, সেটাকে বলে ডোমেইন সেট, তলায় লিখে দিয়েছি, এটাকে বলে কোডোমেইন সেট। তো আজকে যতটুকু হলো সেটা হচ্ছে রিলেশনের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পাঠের গুটি কয়েক অঙ্ক হলো, এবং ম্যাপিং এর ডেফিনেশন হলো। ম্যাপিং এর ডেফিনেশনে তার ফিগার সহ, এক্সাম্পল সহ ব্যাখ্যা হলো। এবং তারপরে আরো একটা জিনিস হলো, সেটা হচ্ছে ম্যাপিং বা চিত্রণের ডোমেইন সেট কোনটা, কোডোমেইন সেট কোনটা, এবং তার সিম্বল এফ ম্যাপ সে টু বি কিভাবে পড়তে হয়, ইত্যাদি বিষয়গুলো হলো। এবং ম্যাপিং এর আরো বাকি যে একটু জিনিস আছে, সেটা পরের দিন ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো।